বাবা, আজকাল স্কুলে ম্যাডাম কইল আমগো ক্লাসের মধ্যে আমি সব চাইতে ভালো পড়ি। তুমিও খুশি না বাবা? আরে পাগলি মাইয়া, খুশি হমু না কেন? তুই যে আমার বুকের ধন, তোরে নিয়া অনেক দূর যাইতে হইব রে, অনেক দূর। বাবা, তুমি যে প্রতিদিন নদীতে যাও, এত কষ্ট করো, এত কষ্ট আমার সহ্য হয় না। আমি পড়াশুই নাই, তোমারে সুখে রাখুম, কষ্ট দিব না তোমারে একদম। কষ্ট নিয়ে আমি ভাবি না, তুই পড়। তোর পড়াশোনাই আমার শান্তি। আমি নৌকা চালামু যতদিন পারুম, তুই শুধু পড়াশোনা চালায়া যা। তুই মানুষের মতো মানুষ হইলে আমার আর কিচ্ছু চাই না রে। কিন্তু বাবা, এত টাকা আইব কই থিকা? স্কুলের খরচ, বই খাতা, আমি তো দেখি কিভাবে তুমি প্রতিদিন কষ্ট করো। মা, টাকা পয়সা তো লাগবই, আমি তোরে কষ্ট করতে দিব না। তুই তো জানোসই তোর মা বইলা গেছে মায়াডারে মানুষের মতো মানুষ করবা। তোর মা তো আমাগো ছাইরা চইলা গেছে, কিন্তু তোর মার কথা যদি রাখতে না পারি, আমি কেমনে শান্তিতে চোখ বুজুম ক? বাবা, আমি তোমারে কষ্ট দিব না, আমি পড়ুম আর অনেক বড় মানুষ হইমু। তোর মা তোরে ছাইরা গেলেও আমি তো আছি। তোরে মানুষ বানাইতে না পারলে আমি তো আর শান্তিতে চোখ বুঝতে পারুম না মা। বুঝলি মা, তুই যদি বড় মানুষ হইতে পারোস তাইলেই আমি জিতুম। তোরে কিছুতেই থামতে দিব না। বিধাতা চাইলে সব ঠিক হয়ে যাব। তুই শুধু মন দিয়ে পড় মা। অহন আমি আসি রে, নদীতে যামু। আচ্ছা বাবা, যাও, তাড়াতাড়ি আইসো, আমি অপেক্ষায় থাকুম। হাউন নদীতে গিয়ে নৌকার উপর বসে থাকে। নদীর ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসে বইটা হাতে নিয়ে দূরে তাকিয়ে থাকে সে। মাধব জাল কাঁধে করে ঘাটে এসে হাজির হয়। এই হাউন ভাই, কতক্ষণ হইল আইসো? এখনো ঘাটে বসে আছো যে? আর কই যামু রে মাধব, নৌকা লই আইছি। দিন তো চইলাই যায়, নদীর এপারে ওপারেই দিন শেষ। তুই কি জাল লইয়া গেছিলি? হ ভাই, গেছিলাম, কিন্তু ফাঁকা জাল লইয়া ফিরতাছি। মাছ যেন নদীতে নাই। দিন দিন অবস্থা খারাপের দিকে যাইতাছে। এই নদীর পেট খালি, আমাগো পেট খালি। এই নৌকা বাওয়া ছাড়া আমি আর কই যামু, কেমনে চলবো তুই ক? আরে ভাই, তুমি তো সেই আগের মতোই কথা কও। কষ্ট তো সবারই আছে। তোমার মাইয়াটার পড়ার খবর কি? শুনছি খুব ভালো পড়াশোনা করে। হ হ, পূজা ভালোই পড়াশোনা করে, এর লিগা আমিও খুশি। কিন্তু দুশ্চিন্তা থাকে জানোস, এই নৌকা চালায় আর কয়দিন পারবো? কয়টা টাকা জমাইতে কি পারো মোর লিগা? ওর পড়াশোনা ঠিকঠাক মতো তো চালাইতে হইব। ও তুমি চিন্তা করিও না ভাই, বিধাতার উপরে ভরসা রাখো। মাইয়াটা পড়াশোনা শিখবো, মানুষ হইব। তুমি যা করতেছো সেটাই যথেষ্ট। নদীর মাঝখানে পৌঁছে নৌকা থামে। মাধব পকেট থেকে 2 টাকা বের করে হাউনের হাতে দেয়। এই এই লও 2 টাকা। বেশি কিছু দিতে পারলাম না ভাই, আজকাল কামাইয়ের অবস্থাও তেমন একটা ভালো না। কষ্ট করে কাঁধে জাল নিয়া মাছ ধরো, সেই টাকা তুমি আমারে দিবা? তুমিও তো খালি হাতে ফিরলা মিয়া। এইটুকুই পারুম হারুন ভাই, সবাই তো একই নদীর মানুষ। তুমি ভালো থাকো, তোমার মাইয়াটাও ভালো থাকুক, এই কামনাই করি। উপরওয়ালা জানো তোমাকে সব দিক থেকে মঙ্গল করে। এই নদী যেমন আমাকে বন্ধু, তুমিও তেমন আমাকে বন্ধু মাধব ভাই। হাউন মাধবকে পাড়ে নামিয়ে দিয়ে চলে আসে। হে বিধাতা, এইভাবে আর কয়দিন পার হইব আমার? না, এইভাবে আর পারা যায় না। যাই, বাড়ির দিকে যাই। মাইয়াটা একা একা কি করতেছে একটু দেখা আসি। পূজা, মা পূজা, কই গেলি রে মা? কি অবস্থা তোর? সারাদিন তোরে না দেখা মনটা তো আর টিকে না রে মা। বাবার শরীরটা একটু ভালো না, মনে হইতেছে সব গা জ্বালাইতেছে, কইতে পারতেছে না কেমন লাগতেছে। আহারে, গাটা একেবারে আগুন, জ্বরে পুইরা যাইতাছে। তোরে এইভাবে দেখমু
আমি একটুও ভাবি নাই রে মা। আজ তোর মা থাকলে এই কষ্ট কি আর তুই পাইতি? তোর মা সারাক্ষণ তোর আগলায় ধইরা রাখতো। বাবা, আমি কি ভালো হমো? ডাক্তার দেখাবা কেমনে? তুমি তো সারাদিন পরিশ্রম করো, টাকা নাই তো আমাদের। এই সব নিয়ে তুই চিন্তা করিস না মা, বিধাতা আমাগরে দেখবো। তুই আগে বিশ্রাম ল। এখন তোর মাথায় একটু জলপট্টি দেওয়ার ব্যবস্থা করি। জলেই তো জ্বর কমবো, ডাক্তার টাক্তার লাগবো না। আর আজকে রাত্রে আমি তোর সেবা যত্ন যা করার করতেছি, তুই শুধু শুয়ে থাক মা। বাবা, তুমি তো আমার মা বাবা দুইটাই। তুমি সারা আমি কার কাছে যাবো? তুমি আমায় কষ্ট পাইতে দিবা না, আমি জানি। পাগলি আমার, তোরে কষ্টে থাকতে দেব? আর তুই ভালো হবি দেখিস, কালই তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। বিধাতা আম করে ভালোই রাখবো। তুই শুয়ে থাক মা, তুই শুয়ে থাক। তোর মা থাকলেও আমি তো তোর পাশে আছি। তোরে আমি কোনো কিছুতেই কষ্ট হইতে দিব না। তুই ঠিক সুস্থ হয়ে যাবি দেখিস। বাবা, তুমি যদি না থাকতে আমি তো আর থাকতাম না। এইসব কথা মুখেও আনবি না। আমি যতদিন আছি তোরে কোনো কষ্ট করতে দিব না। তুই শুধু ঘুমায়া পর, আমি তোর পাশেই জায়গা আছি মা। পূজা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হাউন পূজার মাথার পাশে বসে থাকে। এক পর্যায়ে তার চোখ ভারী হয়ে আসে। সে তার নিজের অজান্তেই পূজার পাশেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। পূজা ঘুমের মধ্যে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলতে থাকে। ইলিশ, আমি ইলিশ খাবো বাবা, আমি ইলিশ খাবো। আমি ইলিশ খেলে সুস্থ হয়ে যাব। হাউনের ঘুম ভেঙে যায়। ইলিশ, আমি ইলিশ খাবো বাবা, আমি ইলিশ খাবো। আমি ইলিশ খেলে সুস্থ হয়ে যাব। মা, তুই জায়গা আসোস? আমি তোর লিগা কালই ইনিশ কেনা নিয়ে আসুম। তুই কোনো চিন্তা করিস না মা, আমি যে করেই হোক আগে তোরে সুস্থ করি। পূজা ইলিশ ইলিশ করতে করতে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরবেলা গ্রামের ছোট্ট বাজার। দোকানের সামনে হাউন দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তির ছাপ। হাতের পুটুলি থেকে শেষ টাকাগুলো বের করে দোকানির কাছে যায়। ভাই, ইলিশ মাছ লাগবো। মাইয়াটা কত রাত থেকেই জ্বর, ঘুমের মধ্যে কয় ইলিশ মাছ খাইব। আমার কাছে টাকাও নাই, আবার আপনার লগে কিছু ধারের হিসাবও আছে। আপনার যদি একটু আমার উপর দয়া হয় তাহলে একটু দেখেন না ভাই, কিছু করা যায় কিনা। কি কন হাউন, ইলিশ মাছ কি এমন সস্তা জিনিস ধারে দেব? একটা মাছের দাম যে কত জানেন? আপনার কাছে এই কয় টাকা এইটা লইয়া বাজারে আইছেন? ভাই, আমি গরিব মানুষ, সারাদিন কাম কইরা একটা ইলিশের টাকাও জোগাড় হয় না। মাইয়াটা খুব কষ্টে আছে ভাই, একটু দয়া করেন না। গরিব মাইয়া, একটু ইলিশ খাওয়ার শখ হইছে। গরিব হইলে কি ইলিশ মাছ খাইতে হইব? বাজারে আইছেন কিন্তু টাকা নাই, আবার ইলিশ চান? এইসব ফালতু কথা নিয়ে আমার দোকানে আইসেন না। টাকা ছাড়া মাছ নাই, বের হন এখান থেকে। ভাই, অপমান করার কি দরকার আছিল? মাইয়াটার জ্বর নিয়ে পইরা রইছে, তাই আপনারে কইছি। এইবার ইলিশ না হয় নাই দিলেন, কিন্তু দিন কি আইব না? আইব, আমিও ফেরত আসুম। ওরে শুনেন শুনেন, দুনিয়াটা এমন না। আগে টাকা জোগাড় করেন, তারপরে মাছের কথা ভাববেন। অহন যান, আর আমার দোকানের ধারের নাম কইবেন না। হাউন নীরবে দাঁড়িয়ে থাকে। একটুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বাজার থেকে বের হয়ে যায়। আমার মাইয়াটার ইচ্ছা পূরণ করতে পারলাম না, তার মুখে একটু হাসিও কি ফুটাইতে পারলাম না। আমি চেষ্টা করবো, যেমনেই হোক আমি চেষ্টা করুম। যত অপমানই হোক না কেন, ইলিশ নিয়ে আমি বাড়ি যামই যামো। বাজারে অপমান হয়ে নদীর ঘাটে নির্জন পরিবেশে হাউন মন খারাপ করে পানির দিকে তাকিয়ে বসে আছে। ঠিক সেই মুহূর্তে মাধব কাঁধে জাল আর হাতে মাটির হাড়ি নিয়ে ঘাটে এসে দাঁড়ায়। আরে হারুন ভাই, এইটা কি ঘাটে বসে আছো যে? দেখতাছি মুখটাও একদম ফ্যাকাশে। কি আর কমো ভাই, বাজারে গিয়া অপমান হয়ে আইলাম। মাইয়াটার জ্বর, ইলিশ মাছ খাইতে চাইছে। ঘুমের মধ্যে কয় বাবা ইলিশ আনো। আমি শেষ যে কয়টা টাহা আসিল সে কয়টা টাহা নিয়েই গেলাম, কিন্তু দোকানে আমারই এমন কথা কইল যে মনটাই ভাঙ্গা গেল। কয়
গরিবের আবার ইলিশ ইলিশ খাইতে চাইলে আগে টাকা জোগাড় করতে হইব। ওরে ভাই, এমনই যে হয় গরিবের লগে। কষ্টে মাইয়াটা ইলিশ খাইতে চাইছে, আর আপনি পারতেছেন না দিতে। মাইয়ার জন্য বাপের মনটা কতটুকু যে কষ্ট পায় এইটা আমি বুঝি। জানো মাধব, পূজাটা কয়দিন ধইরা কি কষ্ট কইরা বাঁচতেছে। মায়ের অভাব হ্যাঁ বোঝে। আমার তো অল্লিগা কিছু করারও উপায় নাই, একখান ইলিশেরও ব্যবস্থা করতে পারলাম না। হাউন ভাই, আমি সত্যি আপনার কষ্টটা বুঝতাছি। আজকেই আমি একটা ইলিশ মাছ পাইছি জালে, কিন্তু ভাই কথা হইল যে আমার মায়ের বড্ড অসুখ। এই মাছটা বেচা ওষুধ কিনতে হইব। আমি যদি ইলিশটা দিয়া দিই তবে ওষুধ কেনার টাকা আর আমার কাছে থাকতো না। ভাই, আপনার মা আগে, মায়ের যত্ন নেওয়ান লাগবো। আপনি নিয়ে যান ইলিশটা, আমার কাছে বুঝি কিছুই থাকে না। দেখেন, ইচ্ছা ছিল যে আপনার মায়ের জন্য ইলিশটা দিতাম। মায়ের অসুখ না থাকলে ইলিশের চেয়েও বড় কিছু দিয়া দিতাম আপনারে, কিন্তু ভাই আমার হাতে এখন কিচ্ছু নাই, তাই কিছুই করতে পারতাছি না। ঠিক আছে ভাই, আপনার মা ভালো থাকুক, আমার পূজার কপালে যা হয় হোক, কিছু একটা হইবই। তবে আপনার সাহায্য করার যে ইচ্ছাটা আমারে দেখাইলেন, এইটাই মেলা। হাউন ভাই, আপনি মন খারাপ করেন না। দিন তো বদলায়, হয়তো কোনো দিন এমন একটা দিন আইব আপনি পূজার জন্য সব করতে পারবেন। এখন আমি চলি, ওষুধ কিনতে যাইতে হইব। হ ভাই, যান, রওনা হন। আপনার যাত্রা শুভ হোক, আর আপনার মায়ের লিগাও দোয়া থাকলো। মাধব ধীরে ধীরে নদীর ঘাট থেকে চলে যায়। হাউন একা বসে থাকে, চোখের কোণে নীরব জল জমে তার। নদীর পানিতে সূর্যের শেষ আলো ঝলমল করছে। সে নদীর দিকে তাকিয়ে বসে থাকে। রাতের বেলা নীরব গ্রাম, নদীর ঘাটের পাশে ছোট্ট এক নৌকা। হাউন ক্লান্ত হয়ে নদীর ধারে জাল ফেলে বসে আছে। আকাশে ভোরের আলো ফুটছে, বাতাসে ভেজা মাটির গন্ধ ভেসে আসছে। হে বিধাতা, আর কত পরীক্ষা নিবা আমার। সারাটা রাত জাল ফেললাম, একটাও মাছ ধরতে পারলাম না। মাইয়াটা বাড়িতে শুইয়া রইছে, আমি কি কিছুই পাইতে পারি না? একটা মাছ ছাড়া তো আর কিছুই চাই নাই আমি। হাউন জালটাকে আবার নদীতে ফেলে। এবারও সে হতাশ। নদীর ঢেউগুলো যেন তার দুঃখের সঙ্গে তাল মিলিয়ে কাঁদছে। হাউন ক্লান্ত হয়ে নৌকার উপর বসে পড়ে। এইভাবেই কি দিন শেষ হইব আমার? খালি হাতে বাড়ি ফিরতে হইব? বিধাতা, আমি আর পারি না। মাইয়াটার মুখের দিকে তাকানো যায় না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করি। সে শেষবারের মতো জালটা নদীতে ফেলে। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ করেই জালে ভারী কিছু ধরা পড়ে। একি মনে হচ্ছে কোনো বড় মাছ ধরা পড়ল। সে জাল টেনে তুলতে থাকে। বড় এক ইলিশ মাছ উঠে আসে। হাতের মাঝে ইলিশটা ধরা পড়ার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি শব্দ ভেসে আসে। হাউন, তোমার মেয়ের প্রতি ভালোবাসা দেখে বিধাতা তোমার উপর খুশি হয়েছেন, তাই উপহার স্বরূপ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমি কোনো সাধারণ ইলিশ নই। তুমি কথা বলো, এ আবার কেমন মাছ? তুমি আমাকে নিয়ে গিয়ে তোমার ঘরের পেছনের পুকুরে ছেড়ে দাও, দেখবে তোমার পুকুরে ইলিশ মাছের অভাব হবে না। সেই মাছ কোনো দিনও শেষ হবে না, আর তোমার মেয়েও আর কোনো কষ্ট পাবে না। হাউন কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ইলিশ মাছের কথা বিশ্বাস করে। মাছটাকে নিয়ে সে বাড়ির দিকে ফিরে। সকালবেলা সূর্যের আলো পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে। হাউন পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। মাছটাকে পুকুরে ছেড়ে দিয়ে সে মেয়ের পাশে বসে আছে। পূজা, ও পূজা, দেখ মা, তোর বাবার ভাগ্য খুলছে। এবার তুই সুস্থ হয়ে যাবি। তোর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আইছি বাবা। বিধাতা আমাকে পরীক্ষা নিছিল রে মা, এইবার তুই ঠিক ভালো হয়ে যাবি। পূজা অল্প হাসে, চোখে তৃপ্তির ছাপ। হাউন পুকুরের দিকে তাকিয়ে থাকে, দেখে পুকুর ভর্তি ইলিশ মাছ। হে বিধাতা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমার প্রার্থনা শুনছেন, আমার মেয়ের জীবনটা ফিরাইয়া দিছেন। হাউনের পুকুর এখন ইলিশ মাছে ভরপুর। সে প্রতিদিন মাছ বিক্রি করে অনেক টাকা আয় করে। তার মেয়ে এখন সুস্থ। তাদের জীবন
সুখে শান্তিতে কাটছে। পূজা এখন মন দিয়ে পড়াশোনা করে। সে তার বাবাকে কথা দিয়েছে, সে পড়ালেখা করে অনেক বড় হবে। বিধাতা, আপনারে অনেক ধন্যবাদ। জীবনে এত বড় দুঃখ থেকে আপনি আমারে মুক্তি দিলেন। আমার পূজার মুখের হাসি দেখে আমার বুকটা ভইরা যাইতাছে। পাশের ঘরে পূজা পড়ছে, তার হাসির শব্দ ভেসে আসে। সব কষ্ট যেন এক মুহূর্তের মধ্যে মুছে গেছে। জীবনের মধ্যে এখন শুধুমাত্র আনন্দ আর শান্তি। আপনারে অনেক ধন্যবাদ বিধাতা।